আসসালামু আলাইকুম। এলডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 32 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আর এই যে পিএসপির যে অ্যাপ্লিকেশনটা আমরা করেছিলাম, এটা বাকিটা সবটা করেছিলেন সবাই? একবারে এডিট আপডেট ডিলিট থেকে এবং একই ইমেল দুইবার অ্যাড করা যাবে না? আচ্ছা, আর ম্যাম আপনারা হ্যাঁ ভাইয়া করা হয়েছে। আমাদের এডিটের অপশনে মেসেজটা আসতেছে না আরকি। মানে এডিট সাকসেসফুল হলে এডিট যে হয়েছে এটা দেখা যাচ্ছে না? না মেসেজ নোটিফিকেশনটা পুরোটাই খালি থাকছে আরকি, ও, এডিট করা আচ্ছা আচ্ছা, ওইটা ইয়াটা দিতে হবে কোথায়? ওটার যেই ভ্যালুটা, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে জ্যাম্পে যাই, জ্যাম্প থেকে আচ্ছা, ওখানে মনে হয় ইরর রিপোর্টিংটা আপনার অফ করে দেওয়া আছে, ওইটা এখন অন করতে হবে লাইভ সার্ভারে। আর এমনি ইয়া হচ্ছে, ইনসার্ট হইতেছে লোকাল হোস্টেও হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হুম, বুঝতে পারছি। আচ্ছা, আহ, নাজিবা ম্যাম, আপনি এই যে টেক্সট এরিয়ার যে ভ্যালুটা, এটা দুইটা ট্যাগের মধ্যখানে দিয়েছেন নাকি ভ্যালু হিসেবে দিয়েছেন? উম, বুঝি। মানে আমি এই যে টেক্সট এরিয়ার এই যে edit ডট পিএইচপি তে গেছি, এখানে যাওয়ার পর আমি দেখতেছি যে এখানে কি দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে টেক্সট এরিয়ার দুইটার মধ্যখানে আমি ইয়ার মানে মেসেজের যে ভ্যালুটা ওইটা দিয়েছি। আপনি কি এভাবে দিয়েছেন নাকি এখানে মানে টেক্সট এরিয়ার ভিতরে ভ্যালু দিয়ে এর ভিতরে কোনো কিছু দিয়েছেন? না এভাবেই দিয়েছি। এভাবে দিলে তো পাওয়ার কথা। আচ্ছা, দেখবো না, ওই প্রবলেমটা দেখবো। আচ্ছা, তার আগে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইভ সার্ভারে অর্থাৎ সি প্যানেলে আমরা কিভাবে একটা এইচটিএমএল টেমপ্লেট আপলোড করতে পারি এবং আমাদের যে পিএইচপির যে কাজটা করেছে এটাও আপলোড করার ট্রাই করব। আর সবার শেষে, জি, ইমেলের 5 মিনিটে হয়ে গেলে তখন কোনো প্রবলেম হবে লগ ইন করার ক্ষেত্রে। তো ওইটা কি ইয়ে করার কোনো উপায় আছে? হ্যাঁ, ওটা পিএইচপি মাই অ্যাডমিন থেকে এডিট করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিব। ওখানে কি এমডি5 দিয়ে পাসওয়ার্ড আর লগ ইন করতে ব্যবস্থা আছে? চেঞ্জ করে দেওয়া যাবে ওখান থেকেই। আচ্ছা। ওকে, তো আপাতত এগুলো আমি কেটে দেই। কেটে দেওয়ার পর ধরেন যে আপনার যদি সি প্যানেলে কেউ অ্যাক্সেসটা দিয়ে দেয় সেভাবে, অর্থাৎ আমি যদি এখানে যাই, কেটে দিই দ্য ম্যান সোসাইটি ডট কম, এই লিঙ্কে যদি আমি যাই, আপাতত এটাতে কোনো কিছু নেই, শুধুমাত্র একটা ফোল্ডার আছে যে এটার ভিতরে আরও ইয়াগুলো আছে, তো এগুলো বাদ, এগুলো আমাদের দেখার কোনো বিষয় নেই। যে দ্য মেন সোসাইটি ডট কম, আমি যদি এটাতে যাই, আমি মেসেজের মধ্যে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে আপাতত এটা কিন্তু ব্ল্যাঙ্ক, ঠিক আছে? আর এটা যেই মানে কোনো কিছু রাখলে এটা আউটপুটে দেখাবে, এটার জন্য আমাদের কি এটা সি প্যানেলে যাইতে হবে। তো সি প্যানেলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে স্ল্যাশ সি প্যানেল লিখে যদি আমি এখানে ইন্টার করি, এখান থেকে এই যে এটাই হচ্ছে তার কি সি প্যানেলের লগ ইন পেজ, এটা হচ্ছে ইউজার নেম আর এটা পাসওয়ার্ড আমার সেভ করে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইনে ক্লিক করি, তো আমার এই যে সি প্যানেলে লগ ইন হয়ে গেছে, এটা হচ্ছে ইন্টারফেস। আর এখানের মধ্যে আমাদের কি কি আছে দেখেন, আমাদের ফাইল ম্যানেজার আছে, এটার ভিতরে আমাদের ফাইলগুলো রাখতে হবে, ঠিক আছে? এছাড়াও আরও যে ইয়াগুলো আছে, আমাদের যেটা আর কি এখন লাগবে, যে আমি ফাইল ম্যানেজারের ইউজটা দেখাবো, আর নিচে আমাদের এই যে পিএইচপি মাই অ্যাডমিন, মাইস্কুয়েল ডেটাবেস, এইগুলো আমাদের লাগবে। আর তার রাইট সাইডে আমাদের কি কি আছে, যে এখানে কোন ডোমেইনটা আমার অ্যাড করা আছে এই সি প্যানেলের সাথে, সেটা হচ্ছে দ্য মেন সোসাইটি ডট কম প্রাইমারি ডোমেইন হিসেবে। অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু আপডেট করি,
এটা এখানেই দেখা যাবে, ঠিক আছে। এরপর আইপি অ্যাড্রেস এগুলো আমাদের জানাই। আর ডাটা ইউজেস, যে এখানে সরি ডিস্ক, মানে কতটা ডিস্ক এখানে ইউজ হয়েছে। আমার টোটাল হচ্ছে এখানে 2 জিবি, তার মধ্যে 217 MB আমি ইউজ করেছি, ঠিক আছে। আর এটাতে ডেটাবেস কয়টা, মাইস্কুয়েল ডেটাবেস টোটাল 20টা দেওয়া যাবে, তার মধ্যে আমি অলরেডি একটা বানিয়েছি, আর আরও 19টা ইউজ করতে পারবো এখানে, ঠিক আছে। আর ডাটাবেজের যেই জায়গাটা আছে এখানে আছে 1.74 জিবি, আমি ইউজ করেছি 1.25 MB। এরপর ব্যান্ডউইথ, আর ব্যান্ডউইথটা কোনটা, সেটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি, অর্থাৎ এই যে ডোমেইনটার মধ্যে ভিজিটর কেমন আসতেছে, এটা যত বেশি আসবে এই ব্যান্ডউইথ তত তাড়াতাড়ি কি শেষ হয়ে যাবে। তো আমার এখানে টোটাল 19.53 জিবি আছে, তার মধ্যে 1.22 MB শেষ হয়েছে, ঠিক আছে। অ্যাড অন ডোমেইনস আমরা অ্যাড করতে পারবো। আর এরপর আছে সাব ডোমেইনস, আমি এখানে টোটাল 20টা সাব ডোমেইন অ্যাড করতে পারবো, একটাও করি নাই। এলিয়াসেস তো আমরা করতে পারবো কয়টা, 10টা ইমেল অ্যাকাউন্ট করা যাবে। যাই হোক, এগুলো আমরা একটা একটা করে করতে পারবো, করলে বোঝা যাবে। তো এখন আমি যদি ফাইল ম্যানেজারের মধ্যে যাই, এই যে ফাইল ম্যানেজার, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কোথায় কাজটা করতে হবে, এখানে তো অনেকগুলো আছে। যেটা আছে এই যে পাবলিক, সব সেই প্যানেলেই কিন্তু এই ফাইল ম্যানেজারটা থাকবে। আপনি যখন ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, করার পর কি এই যে পাবলিক এসটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল যেটা আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এখানেই আমাদের কাজটা করতে হবে, বা যেই প্রজেক্টটা আমি রাখতে চাচ্ছি এখানে যেটা রাখবো, এটা কি এই যে theMainSociety.com-এ গেলে এখানেই সেটা দেখাবে। কিভাবে দেখেন, আমি যদি এখানে একটা নতুন ফাইল নিতে চাই, অর্থাৎ আমি এখানে কোড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি এখান থেকে এই যে ফাইলের মধ্যে ক্লিক করব, নিউ ফাইল। এখানে আমি একটা নেম দিচ্ছি, ধরেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। প্রথমে আমরা এইচটিএমএলটা নিয়েই কাজ করি। আর এটাকে যদি আমরা এডিট করতে চাই বা কোনো কিছু কোড করতে চাই, আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় তো না সবার ক্ষেত্রেই? জি ভাইয়া। হুম, আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। আমার অফিসে আসলাম অনেকদিন পর, অফিসের ইন্টারনেট ভালো, কিন্তু ওই তখন একটা ক্লাস হইলো, ওখানেও এই প্রবলেমটা, এখানেও এই প্রবলেম, বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের যে ইয়াটা আছে, মানে আমরা যে ফাইলটা আমরা রাখতে চাচ্ছি বা যেটা আউটপুটটা আমরা দেখতে চাচ্ছি, এখন তো দেখা যাচ্ছে তাই না। এখান থেকে আমরা রাখার জন্য এই যে ফাইল ম্যানেজার, আমরা সি প্যানেলে লগ ইন করার পরে এখানে সবার উপরে রয়েছে কি এই ফাইল ম্যানেজার। আমি যদি ফাইল ম্যানেজারটাতে ক্লিক করি, এটা নতুন একটা পেজে ওপেন হবে, দেখা যায়। আর এখান থেকে আমাদের যেটা করতে হবে যে পাবলিক এইচটিএমএল যেটা আছে, এটার ভিতরেই আমাদের যাবতীয় কোড বা ফাইলগুলো রাখতে হবে, যেটা আমি আউটপুটে দেখতে চাই, ঠিক আছে। তো এটাতে আমি ডাবল ক্লিক করে আমি এটার ভিতরে গেলাম, যার পর এটা আমার ব্ল্যাঙ্ক, শুধুমাত্র এসেনশিয়াল নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের মধ্যে মানে ওই আগে যে ফাইলগুলো ছিল ওগুলো আছে। তো এখানে আমি যদি আমার মতো করে একটা ফাইল নিতে চাই, অর্থাৎ আমি কোনো কিছু একটা লিখবো, এটা আউটপুটটা কি এই যে theMainSociety.com এখানে দেখা যাবে, বুঝা যায়। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ফাইল, আমি ফাইলের মধ্যে ক্লিক করব নতুন একটা ফাইল বানানোর জন্য। আমরা সাধারণত আমাদের লোকালি যখন কাজ করি, অর্থাৎ আমাদের এই যে ফোল্ডার বানানোর জন্য কি আমরা রাইট বাটন ক্লিক করি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেই, তাই না, একটা এইচটিএমএল ইয়ার বানানোর জন্য। আর আর এখানে আমরা কি করব, এখান থেকে এই যে ফাইলে ক্লিক করব। তো ফাইল, এখানে আমি ফাইলের নেম দিয়ে দিব, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যে কোনো নামে হইতে পারে। তো আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল দিই, এটাই কি প্রথমে এখানে আউটপুটে দেখাবে, তাই না। আর বাকি অন্য অ্যাবাউট ডট এইচটিএমএল দিলে ওটাতে আবার কি একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পর অ্যাবাউট ডট এইচটিএমএল এরকম কিছু একটা লিখতে হবে। তো আমি এটাই দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে যদি ক্রিয়েট নিউ ফাইলের মধ্যে ক্লিক করি, তো আমার এটা ক্রিয়েট হয়ে গেছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেখা যায়। একটু প্রবলেম হচ্ছে ভাইয়া, ব্রেক করে আসছে।
এখনো লেট করে আসতেছে। আমাদের রাউটারটা কোথায় লাগানো আছে ভাই? দীপ ভাইয়ের রুমে? এখানে মিডিলে? এখানে তো কাছেই আছে। আচ্ছা, এখন আমি এটাকে এডিট করি। আর এডিট করার পর দেখেন এখানে আমরা কি এইচটিএমএল এ কোড করতে পারবো, যেভাবে আমরা এইচটিএমএল এ কোড ইয়াতে নোটপ্যাডে করতাম, এখন দেখা যায়। আচ্ছা, এখানে যদি আমি একটা কোনো কিছু লিখি, যে এখানে লিখতেছি যে হ্যালো ওয়েবসাইট, এরকম কিছু একটা লিখতেছি, বা হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ চেঞ্জে আমি ক্লিক করতেছি। করার পর এখন যে দ্য মেন সোসাইটি ডট কম যে ইয়াটা আছে, এটার ভিতরে যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু আমার কি দেখা যাচ্ছে? হ্যালো বাংলাদেশ দেখা যায়। আচ্ছা, তো এখানে আমরা এখন এইচটিএমএল কোড করতে পারবো। তার মানে কি এখানে আসে যদি আমরা এইচটিএমএল যে ফাইলগুলো আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল বা স্টাইল ডট সিএসএস, অ্যাবাউট ডট এইচটিএমএল, আর আদার যে সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা যদি বুটস্ট্র্যাপ যা কিছুই রাখি না কেন, এখানে দিলেই তো এখানে আমার আউটপুটে কাজ করবে, তাই না? আচ্ছা, এখানে আমি যদি এখন একটা এইচটিএমএল এর স্ট্রাকচারটা লিখি, এখানে দেই হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, এরপর আমি দিচ্ছি হচ্ছে এইচটিএমএল এইচটিএমএল। আচ্ছা, কোড লিখতেছি, কোডগুলো দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এখন আমি দিচ্ছি এখানে হচ্ছে হেড, আর এরপর হেডটাকে আমি ক্লোজ করব এখানে। তারপর হচ্ছে আমি এরপর দিব হচ্ছে বডি, বডিটা ক্লোজ, ঠিক আছে? এভাবেই তো আমরা এইচটিএমএল এর কোড করতাম, তাই না? আচ্ছা, এরপর আমি একটা টাইটেল দিচ্ছি এখানে, যে টাইটেল আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা দিলাম আপাতত। টাইটেলটাকে ক্লোজ করতেছি, ঠিক আছে? ক্লোজ করার পর আমি যদি সেভ দেই, সেভ চেঞ্জ করতেছি, এখন দেখেন যে দ্য মেন সোসাইটি ডট কম যেটা আছে, এখানে টাইটেলের মধ্যে কি আছে? আমার এই লিঙ্কটাই দেওয়া আছে, যে দ্য মেন সোসাইটি ডট কম, তাই না? সরি। আচ্ছা, আর এখান থেকে আমি যদি এখন রিলোড করি, এখন কিন্তু আমার টাইটেলটা চেঞ্জ হয়ে কি হয়েছে? আওয়ার ওয়েবসাইট হয়ে গেছে, তাই না? তার মানে কি এটা তো আমার এখান থেকেই চেঞ্জ হইতেছে। নাজিব ভাই বোঝা যায়? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু লেটও হচ্ছে আর কি, বোঝা যাচ্ছে। এখনো লেটে হইতেছে। আচ্ছা, ক্লাসটা করেন একটু কষ্ট করে, আর নেক্সট থেকে হবে না, আমি চেক করে নিব। আচ্ছা, এরপর আমি যদি এখানে ইয়া দেই, সরি, একটা মেনু ডিজাইন করতে চাই। মেনু কিভাবে ডিজাইন করতে হয় মনে আছে আপনাদের? সেটা হচ্ছে প্রথমে একটা লোগো থাকবে, এখানে একটা লোগো থাকবে, এবং রাইট সাইডে দুইটা মেনুর চাইল্ড থাকবে, সেটা হতে পারে হোম, তারপর কন্ট্যাক্ট বা অ্যাবাউট, এরকম কিছু। এইচটিএমএল এ কিভাবে ডিজাইন করতে হয় মনে আছে? হুম, হ্যাঁ, ইউএল এলআই দিয়ে আমাদের করতে হবে, তাই না? তো ওটা আমি করতেছি, প্রথমে একটা ডিপ নিচ্ছি, যে ডিপ ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিব মানে হেডার এরিয়ার ভিতরে আমি একটা সিম্পল মেনু ডিজাইন করব। ডিজাইনের মধ্যে তার নিচে কিছু কন্টেন্ট দিব, এবং আরেকটা পেজ বানাবো। একটা থাকবে হোম পেজ, একটা থাকবে অ্যাবাউট। হোমে ক্লিক করলে হোমের মধ্যে থাকবে, এবং অ্যাবাউটের মধ্যে যখন ক্লিক করা হবে, ওটা কি অ্যাবাউট পেজে চলে যাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমি একটা ক্লাস নিই, যে হেডার এরিয়া। হেডার এরিয়া নামে আমি একটা ক্লাস নিলাম, ঠিক আছে? এখান থেকে আমি ডিভ, আর এরপর আমি একটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে কন্টেইনার। ডিভ ক্লাস ইকুয়াল কন্টেইনার। কন্টেইনারটাকে আমি এখানে ক্লোজ করতেছি। আর এরপর আমাদের কি করতে হবে? একটা লোগো নেওয়ার জন্য, আচ্ছা, তার আগে আমি আরেকটা ক্লাস নিই, যে ডিভ ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি যে হেডার
কি HTML CSS মনে আছে তো আপনাদের, তাই না? ডিভ ক্লাস, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লোগোর জন্য লোগো, আর এখান থেকে ডিভটাকে ক্লোজ করতেছি। এরপর আমি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে মেনুর জন্য ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি মেনু ডিভ। তো লোগো আপাতত আমি এখানে দিয়ে দিচ্ছি এ, হাইপার রেফারেন্স ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হেক্স, তারপর কি এটাকে এখানে শেষ করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ডেমো। আর মেনু বানানোর জন্য আমাদের কি দিতে হবে, প্রথমে ইউএল দিতে হবে, তাই না? হ্যাঁ, আমি ইউএল দিয়ে দিলাম এখানে। ইউএলটাকে কি এখানে ক্লোজ করতেছে। তারপর হচ্ছে এর ভিতরে আমি দিব এলআই। এলআই শুরু করেছি, এলআই শেষ করলাম। তারপর আরেকটা এ নিব, হাইপার রেফারেন্সের ভিতরে আমি দিব একটা হেক্স, এটাকে শেষ করব, ঠিক আছে? এখানে দিয়ে দিব হচ্ছে হোম। আর এই লাইনটাকে আমি কপি করতেছি, কপি করে নিচে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট, ঠিক আছে? আমি যদি সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পর আমি রিলোড করতেছি, তো আমার এখানে চলে এসেছে এই যে ডেমো, হোম, অ্যাবাউট, দেখা যায়। আচ্ছা, এখন আমি যদি এগুলো স্টাইল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের সিএসএস একটা ফাইল নিতে হবে এবং এর ভিতরে কিছু কোড লিখতে হবে, তাই তো? তো আমরা সিএসএসটা এখানেই দিতে পারি, অথবা একটা ফোল্ডারও এখানে বানাইতে পারি। তো সিএসএসটা আমি আপাতত বাইরে নিচ্ছি। তো বাইরে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবার আমি ফাইলের মধ্যে ক্লিক করব, এই যে ফাইল, ফাইলের মধ্যে ক্লিক করে এখানে বলে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। দেওয়ার পর আমি যদি ক্রিয়েট নিউ ফাইল করি, তো আমার স্টাইল ডট সিএসএস এখানে চলে এসেছে। আর এটাকে আমি যদি এডিট করি, আচ্ছা, এখন আমি যদি এটা ডিজাইন করতে চাই, যে স্টাইল ডট সিএসএস আমি কিন্তু ওপেন করেছি, তার আগে এটাকে কি এইচটিএমএলটার সাথে লিংক করাই নিতে হবে, তাই না? লিংক করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লিংক, তারপর রিলেশন দিব স্টাইল শিট, আমি হাইপার রেফারেন্সের ভিতরে আমি বলে দিচ্ছি যে স্টাইল ডট সিএসএস দিয়ে সেভ চেঞ্জ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের কি স্টাইল ডট সিএসএসটা পেয়ে যাবে না? আমি যদি ভিউ পেজ সোর্সের ভিতরে যাই, যে এখানে কিন্তু পেয়ে গেছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আপনি আমার অন্যদিকে চলে যাচ্ছেন, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ে করেন, আপনি কোথায় আছেন এখন? আচ্ছা, তার মানে এখানে আমার স্টাইল ডট সিএসএসটা পেয়ে গেছে, ঠিক আছে? আর এখন আমি যদি কোড করতে চাই, সেটা হচ্ছে এই যে হোম হেডার এরিয়া, এটাকে স্টাইল করতে চাই, আমি এই ক্লাসটাকে কপি করব। কপি করার পর কি এখানে বডি দিব, প্রথমে বডির মধ্যে মার্জিন প্যাডিং 0 করে দিব, যে মার্জিন 0 প্যাডিং 0, ঠিক আছে? আর এরপর আমার যে হেডার এরিয়াটা আছে, এটার আমি ডিজাইন করব। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। হেডার এরিয়া সেভ চেঞ্জ দিচ্ছি, দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে কি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে? হ্যাঁ, পাই নাই। এই যে হেডার এরিয়ার মধ্যে দেখেন স্টাইলটাও পাই নাই, কেন পাই নাই? আমি যদি ভিউ পেজ সোর্সের মধ্যে যাই, এই যে স্টাইল ডট সিএসএস এটার ভিতরে যাই, এখানে দেখেন যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো আপনি যখন ওই যে সি প্যানেলে সরাসরি কাজ করবেন, এটা কেস ধরে থাকে,
এটার জন্য আমরা কি করব, এই যে কিবোর্ডের কন্ট্রোল শিফট আর দিবেন, তাহলে কি হবে, মানে এই ক্যাশটা চলে যাবে, বুঝা গেছে? তো আমি কন্ট্রোল শিফট আর দিয়েছি এবং স্টাইল ডট সিএসএস এর মধ্যে যদি রিলোড করি, দেখেন এখন কিন্তু এই কোডগুলো পেয়েছে, তখন কিন্তু পাই নাই, ঠিক আছে? তো এরপর আমি কন্টেইনারের মধ্যে মধ্যে একটা উইথ দিব, কন্টেইনারের ম্যাক্সিমাম উইথ দিব হচ্ছে ম্যাক্সিমাম উইথ 1140 পিক্সেল, আর উইথ দিব হচ্ছে 100%, মার্জিন কি অটো করে দিলাম, সেভ চেঞ্জ দিচ্ছি, দেওয়ার পর আবার যদি রিলোড করি, এটা কি আবার পাই নাই, তো কন্ট্রোল শিফট আর দেই আমি, তো এবার পেয়েছে, এই যে কন্টেইনারের ভিতরে এসেছে, দেখা যায়? এখনো কি থেমে থেমে যাচ্ছে? আচ্ছা, এখান থেকে আমি যদি এই যে দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে চাই, একটা হচ্ছে এই যে লোগোটাকে, এই লোগোর পাশে এগুলো আসবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করতে পারি, যে এই যে হেডার যে ক্লাসটা আছে, এটাকে কপি করব, কপি করার পর কি এটাকে ফ্ল্যাক্স করে দিব আমি, ডিসপ্লে ফ্ল্যাক্স, আর ডিসপ্লে ফ্ল্যাক্স, আর অ্যালাইন আইটেমস দিয়ে দিব সেন্টার, ঠিক আছে? সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর আবার যদি রিলোড করি কন্ট্রোল শিফট আর দিয়ে, তাহলে এগুলো কিন্তু পাশাপাশি চলে এসেছে, এই যে এটা হচ্ছে আমার লোগো আর এটা হচ্ছে মেনুর চাইল্ডগুলা, ঠিক আছে? আর এটা যদি আমি একটা উইথ দিয়ে দিই, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা উইথ, লোগোর একটা উইথ দিব 30% আর মেনুর উইথ দিব 70%, তো কপি করে এইখানে দিয়ে দিচ্ছি, ডট, এটার উইথ দিয়ে দিব আমি 30%, আর যে লোগোটা ছিল ডট লোগো, এটার উইথ দিব কত, 70%, তাহলে কি হবে, আমি সেভ চেঞ্জ দেওয়ার পর যদি রিলোড করি, এটা পেয়ে গেছে 30%, পাইছে 30%, আমি যদি রিলোড করি স্পেক এলিমেন্ট করে দেখি লোগো, ও সরি, লোগো পেয়ে গেছে আমার কত, আমাদের এখানে আসলে দিতে হবে মেনু, আমাদের একটা হবে লোগো, একটা হবে কি মেনু, এখানে দেওয়ার পর এই যে সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে, দেওয়ার পর আমি যদি কন্ট্রোল শিফট আর দেই, তাহলে এই যে এরকম হয়ে গেছে। আর এই যে বুলেটগুলো আছে, এই বুলেটগুলো সরানোর জন্য আমাদের কি দিতে হবে বলেন তো, এই যে হোমের আগে একটা বুলেট আছে, তারপর অ্যাবাউটের আগে, অর্থাৎ আমরা এখান থেকে এই যে মেনু ইউএল যেটা আছে, ডট মেনু ইউএল, এটার মধ্যে আমরা করে দেব মার্জিন 0, তারপর হচ্ছে প্যাডিং 0, লিস্ট স্টাইল নান করে দিলাম, ঠিক আছে? আর এটার পর যদি সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পর আবার দিচ্ছি কন্ট্রোল শিফট আর, তাহলে এই যে সব চলে গেছে। আর এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা দিতে পারি যে ডট মেনু ইউএল এলআই, এখানে দিয়ে দিব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে? সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে কি এগুলো পাশাপাশি চলে আসবে। আর এগুলো আমি যদি কালার দিতে চাই, প্যাডিং দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখেন এগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। তো এ দিয়ে দিলাম, আমি প্রথমে টেক্সট ডেকোরেশন নান করে দেই, টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি, আর এরপর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, একটা প্যাডিং দিতে হবে, আমি প্যাডিং দিলাম উপরে নিচে 12 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল, আর এটা কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট, ঠিক আছে? ফন্ট সাইজ দিয়ে দিই একটা, ফন্ট সাইজ 18 পিক্সেল, কি বোঝা যায়? আচ্ছা, এরপর কন্ট্রোল শিফট আর দিয়ে দিলাম, এই যে এটা আমার হয়ে গেছে, যে এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অ্যাবাউট, আর এগুলো আমার কি রাইটে থাকবে, রাইটে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমার যে মেনু ইউএল যেটা আছে, এখানে আমি দিয়ে দিব যে টেক্সট অ্যালাইন রাইট, সেভ চেঞ্জ করে দিলাম, করার পর এখন যদি আবার রিলোড করি, তাহলে এগুলো আমার রাইটে চলে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার হোম, এটা হচ্ছে অ্যাবাউট, আর এই ডেমো যেটা আছে এটাকেও একটু স্টাইল করে দেই, সেটা হচ্ছে এই যে লোগোর ভিতরে
কপি করার পর পেস্ট করে দিলাম, যে এটার যে এটা আছে। আর টেক্সট ডেকোরেশন করে দেব হচ্ছে নান, আর ডিসপ্লে ইনলাইন ব্লক, আর কালার দিয়ে দিব হোয়াইট এটারও, আর ফন্ট ওয়েট এটার করে দিচ্ছি আমি বোল্ড। ঠিক আছে, সেভ চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, সেই রকম। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, যে যখন এটাতে ক্লিক করা হবে এই পেজটা লোড হয়ে কি এটাই পাবে। অর্থাৎ কি করব আমরা এখানে সরাসরি বলে দিতে পারি যে এখানে index.html, index.htmlটাই কি হবে, রিলোড হবে। সেভ দিলাম। এখন যদি রিলোড করি, index.html হয়, এটাতে ক্লিক করার পর এই যে, আর অ্যাবাউটে যদি ক্লিক করা হয় তাহলে অ্যাবাউটে চলে যাবে। আর হোমের মধ্যে আমরা আর কিছু রাখি, সেটা হচ্ছে একটা আমরা ব্যানার রাখবো, একটা ইমেজ থাকবে, ইমেজের পর কি রাইট সাইডে কিছু কন্টেন্ট থাকবে। তাহলে এখানে আমরা ইমেজটা আপলোড করব কিভাবে, সেটা হচ্ছে এই যে হেডার এরিয়ার পর এখানে আমি নিচে কিছু, এখানে আমি নিচ্ছি ব্যানার এরিয়া। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার ভাবে দেখা যায় এখন? মানে একটু লেটে আসে তাই তো? আচ্ছা, মানে লেটে কি আটকে আটকে আসে নাকি মানে পরে ক্লিয়ার ভাবেই আসে? মানে আপনি যে ওই পেজে যাচ্ছেন বলছেন যে রেজাল্ট এটা এসছে, এটা হলো কিছুক্ষণ পর দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখন এখন দেখা যায় যে আমি ডিপ লিখতেছি, ডিআইভি, ক্লাস দিলাম। এখন এখন দেখা যায়। ও মানে কথা আগে শোনা যাচ্ছে, ভিডিওটা একটু পরে যাইতেছে তাই তো? আচ্ছা, তো আমি আস্তে আস্তে করে একটু দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি যে ব্যানার, 15 সেকেন্ড, এ তো অনেক ডিফারেন্স। হ্যাঁ, আমি তো নেটওয়ার্কটাও রিকানেক্ট করলাম, এছাড়া তো আর আমার কিছু করার নেই। এই সকালে একটা ক্লাস নিচ্ছিলাম। হুম। আচ্ছা, এখানে এই যে ব্যানার এরিয়া নিচ্ছি আমি, ব্যানার এরিয়া এই যে টিপটাকে ক্লোজ করলাম, ঠিক আছে? করার পর এর ভিতরে আমি আরেকটা টিপ নিচ্ছি যে কন্টেইনারের জন্য, টিপ ক্লাস ইকুয়াল কন্টেইনার নিলাম। আচ্ছা, তো কন্টেইনারের ভিতরে আমি দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে ব্যানার ইমেজের জন্য, ঠিক আছে, আর আরেকটা কিছু কন্টেন্ট রাখবো আমি, টেক্সট যেটা, ওইটার জন্য। তো ওটা করার জন্য আমি কি করব, এখানে আরেকটা ক্লাস নিই যে div ক্লাস ইকুয়াল, এখানে দিচ্ছি যে ব্যানার টেক্সট, ডিপটাকে ক্লোজ করতেছি, ঠিক আছে? আর এরপর আমি নিচ্ছি যে ব্যানার ইমেজ, ডিপ এখানে দিয়ে দিচ্ছি ব্যানার ইমেজ, ডিপটাকে ক্লোজ করলাম, ঠিক আছে? তো এই যে ব্যানার টেক্সটের মধ্যে আমি কিছু প্যারাগ্রাফ দিয়ে দিই। প্যারাগ্রাফটা অর্থাৎ কিছু টেক্সট আর কি, টেক্সটগুলো দেওয়ার জন্য আমি লোরেম ইসলামের কন্টেন্টগুলো দিই। এটাতে ক্লিক করলাম, আর এখান থেকে এটাকে পুরোটাই কপি করে, না এতগুলো প্রয়োজন নেই, এটুকু দিলেই হবে, কপি করে নিলাম। কপি করে এখানে পি ট্যাগের মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি যে পি, পেস্ট করে দিলাম পি। এখন রাইট সাইডে, অর্থাৎ আমি যে এই যে ব্যানার আইএনজি যেটা দিয়েছি এটার মধ্যে কি দিব, একটা ইমেজ দিব। তো ইমেজ দেওয়ার জন্য আমাদের কি ইমেজটা একটা ইউজ করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেজ আইএমজি, আর সোর্স দিয়ে দিচ্ছি কি। তো এখন দেখেন আমার সি প্যানেলে আমি ফাইল ম্যানেজারের মধ্যে আছি, দেখা যাচ্ছে? আচ্ছা,
এখানে যদি আমি একটা ইমেজ রাখার জন্য একটা ফোল্ডার নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে এখানে একটা ফোল্ডার নামে একটা অপশন আছে, আমি ফোল্ডারের মধ্যে ক্লিক করব। এই যে উপরের দিকে ফোল্ডার দেখা যায়, আচ্ছা, আমি ফোল্ডারের মধ্যে এখানে নেম দিয়ে দিচ্ছি, ফোল্ডারে হচ্ছে ইমেজ, দিয়ে যদি ক্রিয়েট নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করি, তো ইমেজ নামে একটা ফোল্ডার হয়ে যাবে। তো আমি যে ইমেজটা দিতে চাচ্ছি ওই ইমেজটাকে কি এখানে আপলোড করতে হবে, নাহলে কিন্তু পাবে না। তো আমরা আপলোড কিভাবে করব? দেখেন এখানে একটা আপলোড নামে অপশন আছে, নাজিফা ম্যাম দেখা যায়? না ভাইয়া কোথায়? এই, আচ্ছা, তো আমি আপলোডের মধ্যে ক্লিক করলাম, তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি আপলোড করব। সেটা হচ্ছে একটু নিচের দিকে যাই, এই যে সুপ্রিম কোর্টের ইমেজটাই আমি আপলোড করে দিচ্ছি, ডাবল ক্লিক করলাম, তো এখানে কি 100% হয়ে গেছে আপলোড, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যখন আপলোড হয়ে যাবে আমরা কি করব? এই যে গো গো ব্যাক টু, মানে আমাদের ওই যে ইয়াতে ডিরেক্টরিতে চলে যাব। এই যে এখানে ইমেজটা আমার আপলোড হয়ে গেছে, তো ইমেজ নেমটা কি অনেক বেশ বড় পাইতেছে, যে সুপ্রিম কোর্ট আন্ডারস্কোর 7.jpg। তো এটা আমাদের কি ওখানে পাওয়াইতে গেলে, অর্থাৎ আমি যদি এখানে সেভ দেই, এখানে রিলোড করি, তো আমার ওই কন্টেন্টগুলো পেয়ে গেছে। ইমেজটা পাওয়াইতে গেলে আমাদের কি করতে হবে? এখানে আগে লিখতে হবে যে ইমেজ স্ল্যাশ ওই ইমেজের নেমটা, তো আমি ইমেজের নেমটা নিয়ে আসি, কপি করে দিব, কপি করার পর কি পেস্ট, আর অল্টারনেটিভ টেক্সটের মধ্যে বলে দিব যে ইমেজ। এখন যদি আমি রিলোড করি, তো আমার দেখেন যে লেফটে কন্টেন্টটা পেয়ে গেছে, আর নিচের দিকে কি ইমেজটা পেয়ে গেছে। এখন এই দুইটা আমার পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে হবে? কি দেখা যায়? তো এটা করার জন্য আমাদের ওই যে ব্যানার টেক্সট নামে যে ক্লাসটা আছে, কপি করার পর এখান থেকে আমি বলে দিব যে ডট ব্যানার টেক্সট, এটা একটা উইথ দিব, যে উইথ দিলাম 50%, ফ্লোট কি হবে? ফ্লোট দিয়ে দিলাম লেফট, আর এর নিচে আমি দিব হচ্ছে ব্যানার আইএমজি, এটার উইথ দিয়ে দিব 50%, আর ওভারফ্লো হিডেন, ঠিক আছে। আর যেই ব্যানার টেক্সট, সরি ইমেজটা আছে, ইমেজের ভিতরে ইমেজ যেই ট্যাগটা আছে এটার উইথ দিয়ে দিব 100%। সেভ চেঞ্জ, কি বোঝা যায় এখন? হ্যাঁ, সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর যদি কন্ট্রোল শিফট আর করি, তাহলে আমার চলে এসেছে যে এটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। যে আমি যখন ডেমোর মধ্যে ক্লিক করব তখন এটাই আমার রিলোড হবে, আর আমি যখন অ্যাবাউটের মধ্যে ক্লিক করব তখন অন্য একটা পেজে চলে যাবে। তো ওটা করার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা এখানে ফাইল বানাইতে হবে না, যে অ্যাবাউট ডট এইচটিএমএল নিলাম, এখান থেকে দিয়ে দিচ্ছি যে অ্যাবাউট ডট এইচটিএমএল, দিয়ে ক্রিয়েট নিউ ফাইলে আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এডিট করতেছি আমি, ঠিক আছে। তো এখানে আমার যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যা ছিল এখানেও সব কিছুই থাকবে, আমি পুরোটা কপি করে এখানে দিয়ে দিলাম। শুধুমাত্র আমার কি বাদ যাবে? আমার যে ব্যানার টেক্সটটা ছিল এই ক্লাসটা থেকে এইটুকু আমি বাদ দেবো, এখানে জাস্ট আমি একটা পি ট্যাগ দিব, আর পি ট্যাগের মধ্যে কি দিব? আমি লরেম ইসলামে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসি, যে লরেম ইসলাম ফুল টেক্সট, এখান থেকে এই যে পুরোটাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি, অ্যাবাউট ডট এইচটিএমএল এর ভিতরে পি ট্যাগের এখানে দিয়ে দিলাম। তারপর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি,
আর এখানে তাহলে আমাদের কি করতে হবে, যে হোমে যখন ক্লিক করা হবে এটা index.html এ চলে যাবে, index.html। আর অ্যাবাউট এ ক্লিক করলে কোথায় যাবে বলেন তো? কি স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আপনার যে লগ ইন পেজটাতেই আছে। ও আচ্ছা, about.html করে রাখি আপাতত। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা হ্যাঁ, আমি ইয়াটা চেক করতেছিলাম। আমি যদি তখন আমরা যতদূর পর্যন্ত করেছিলাম, এখন ওইটা থেকে ওই যে আমাদের পিএইচপি যে অ্যাপ্লিকেশনটা ছিল ওইটা আপলোড করব, এরপর একটা ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখান থেকে আমি যদি যাই যে themainsociety.com-এ, আমরা এতদূর পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? এখন স্ক্রিন আটকে যায় কি? আচ্ছা, এখন আর আটকানোর কথা না। তো আমি আবার ইয়াতে লগ ইন করতেছি আমার cpanel এর ভিতরে, ঠিক আছে? এখানে আমি ফাইল ম্যানেজারের মধ্যে যাব, ফাইল ম্যানেজার থেকে এই যে পাবলিক html, এটার ভিতরে আমি সব কাজ করেছিলাম। তো আমি যদি এই তিনটাকে ওপেন করি, এই সিলেক্ট করার পর আমি এডিট করতেছি। আচ্ছা একটা করে করতে হবে। আর এডিট করলাম about.html, আর তারপর হচ্ছে index.html-টাকেও আমি এডিট করি, এবং সবার শেষে আমার যে স্টাইলটা ছিল এটাকেও আমি কি করতেছি, এডিটে ওপেন করতেছি। আচ্ছা, তো আমি কি করতে চেয়েছিলাম যে যখন ডেমোতে ক্লিক করা হবে এটা এখানেই রিলোড হবে, এবং হোমে ক্লিক করা হলে কিন্তু কিছু হচ্ছে না। আর অ্যাবাউটে ক্লিক করলে about.html এ যাওয়ার কথা ছিল। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে মেনুর মধ্যে এখানে হোমের মধ্যে আমি বলে দেবো যে index.html, আর অ্যাবাউট পেজে যাওয়ার জন্য আমাদের কি দিতে হবে, about.html, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, করার পর আবার রিলোড করি, দেখেন এখন হোমে আছে, এই যে হোমে ক্লিক করলে হোম হচ্ছে। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তখন কিন্তু আমার কি এই যে অ্যাবাউট পেজে চলে যাচ্ছে, যদিও আমি কি কোনো ডিজাইন করি নাই। রুয়েদা ম্যাম বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এইটা গেল। তো আমি যদি আমাদের যেই পিএইচডি টু এইচটিএমএল করেছিলাম এই টেমপ্লেটগুলো যে কোনো একটা আপলোড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমি স্টেজিং এর ভিতরে যাই, এখান থেকে সেটা হচ্ছে 562 MB ব্যাচ। আর আমরা যদি ক্লাস 13 এর ভিতরে যাই, এখান থেকে এটাকে ওপেন করি, এখানে কোনো কিছু নেই। আর আমি 12 এর মধ্যে যাই, সরি 10, ওগুলো কি আমার রিয়াতে আছে? ধরেন যে এই ব্লগ পেজটা আমি আপলোড করতে চাচ্ছি, যে যখনই আমার কি এই themainsociety.com-এ যাবে তখন কি আমার এই পেজটা দেখা যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি যদি এটার ভিতরে যাই, যে কি কি আছে এটার ভিতরে, হ্যাঁ এগুলোই আছে। জাস্ট অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যেই তিনটা ফাইল আপনি আপলোড করতে চাচ্ছেন cpanel এর ভিতরে, ওগুলাকে আগে জিপ করে নেবেন। এই যে তিনটা সিলেক্ট করেছি, করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করে এখানে করে নেব অ্যাড টু, তারপর হচ্ছে এই যে জিপ, জিপ সিলেক্ট করার পর আমি ওকেতে ক্লিক করব, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর কি হয়েছে, জিপ আমি এটা ডিলিট করে দিই। আবার যদি রাইট বাটন ক্লিক করে অ্যাড টু আর্কাইভ করার পর জিপ ওকে করলাম, এই যে ক্লাস 10 এটাকে আমি কপি করে ডেস্কটপের মধ্যে রাখি, বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। এখানে আমি একটা ফোল্ডার নেই, নিউ ফোল্ডার 2 এর মধ্যে কি আছে এটা কেটে দেই, এখানে পেস্ট করে দিলাম। যে কোনো জায়গায় আগে রাখবেন যেখান থেকে আপনি কি আপলোড করতে আপনার সুবিধা হবে। আর এটাকে আমি এমটি করে রাখি। এখন আমি যদি সি প্যানেলের ভিতরে যাই, এগুলো কেটে দিই। আমি সি প্যানেলে যাওয়ার পর এগুলো আমি ডিলিট করে দিই। দেখেন আমি যদি এই তিনটা চারটা সিলেক্ট করার পর এখান থেকে কি এই যে ডিলিট দেখা যায় আমার স্ক্রিন, হ্যাঁ আমি এখান থেকে ডিলিট ক্লিক করে এখানে আবার বলতেছে যে স্কিপ দ্য ট্রেস অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর কনফার্ম করি, তাহলে কি হবে, একবারই ডিলিট হয়ে যাবে। আর আমাদের যদি ওই যে
ট্রেসের মধ্যে আবার রাখতে চাই যে না এটা পরে আমার লাগতে পারে, তাহলে এটাতে আমি কি করব না। দেখেন আমি যদি এভাবে কনফার্ম করে দেই, কনফার্ম করার পর এখানে যাচ্ছি, এটা হচ্ছে index.html এর ভিতরে কন্ট্রোল শিফট আর দেই, এখন কিন্তু দেখেন যে এটা কি কোনো কিছু পাইতেছে না। আর আমি যে এটা ভিউ ট্রেসের ভিতরে যাই, এই যে ভিউ ট্রেস, এখানে আবার দেখতে পাবো যে এখানে আমার কি এই ফাইলগুলো রয়ে গেছে। আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি আমি এটা রিস্টোর করে দিতে পারি, যে এটা কোথায় ছিল, এই যে রিস্টোর, আর রিস্টোর ফাইল করে দিব। করার পর আমি যদি হোমের ভিতরে যাই, পাবলিক HTML, আবার এখানে এগুলো আছে, এখানে যদি আবার রিলোড করি আমি, তাহলে কিন্তু এগুলো আবার পাইতেছে, ঠিক আছে। আর আমি যদি এগুলো সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে রাইট বাটন ক্লিক করার পর ডিলিট করতে পারি, যে ডিলিট। এবার আমি চাইতেছি যে এটা ট্রেসের মধ্যে জমা হবে না, এবার একবারই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এটার মধ্যে ক্লিক করার পর আমি কনফার্ম করে দিলাম। এখন যদি আমি ভিউ ট্রেসের ভিতরে যাই, তাও কিন্তু আর পাবো না, এটা একবার পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল শিফট আর দিলাম, যেটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যে এই যে বুটস্ট্র্যাপ, এটা যদি আপলোড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি ওই ফাইলগুলো একটা জিপ করবেন, যে কোনো নামে জিপ করে যে কোনো এক জায়গায় রাখবেন যেখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমি এখন নতুন করে যদি করতে চাই, যেভাবে আমরা ইমেজ আপলোড করেছিলাম ঠিক একইভাবে আপনি পাবলিক HTML এর ভিতরে যাবেন, যাওয়ার পর এই যে আপলোড, আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে এই যে সিলেক্ট ফাইল, সেটা হচ্ছে আমার নিউ ফোল্ডার 2 এর ভিতরে আছে, এই যে নিউ ফোল্ডার 2 ক্লাস 10, এটাতে ক্লিক করার পর আপনি ডাবল ক্লিকও করতে পারেন, অথবা কি ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করতে পারেন। সো আমি ওপেন করে দিলাম। এটা যখন 100% হয়ে যাবে কি কমপ্লিট, একটা সবুজ বার চলে আসবে। আমার ফাইল সাইজটা খুবই কম, এই কারণে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে। এটার পর আমি যদি গো ব্যাক টু পাবলিক HTML এ যাইতে চাই, এই যে আমার চলে এসেছে। তো এটা তো জিপ করা আছে, আমি যদি এখানে আবার রিলোড করি, তো এটাকে আমার কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এক্সট্রাক্ট আমি কিভাবে করব, দেখেন এটার উপর ক্লিক করার পর আমি এখান থেকে এই যে এক্সট্রাক্টে ক্লিক করতে পারি, অথবা এটাতে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে এখানেও এক্সট্রাক্ট করে নিতে পারি। তো আমি এক্সট্রাক্ট করে নিলাম, হ্যাঁ এই তিনটা ফাইলই। তো এখন আমি যদি রিলোড করি, দেখেন আমার কি চলে এসেছে, তাই না। কন্ট্রোল শিফট আর দেই, আমার style.css সব কিছুই পেয়ে গেছে। themainsociety.com এ গেলে আপনি এখন এই আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পাবেন, themainsociety.com এ, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেছে রুয়াইদা ম্যাম। এখানে আমি যেই HTML টেমপ্লেটে রাখি না কেন, এটা কি ঠিকঠাকভাবেই কাজ করবে। জাস্ট কি ওই যে index.html আমার যে ইমেজগুলো আছে ওটা আপলোড করে দিতে হবে, এরপর কি style.css এটা এই সবগুলো একসাথে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা জিপ করব, জিপ করে আপলোড করে দিব, এরপর এটা এক্সট্রাক্ট করে দিব, ঠিক আছে। তো আমি আপাতত এগুলা ডিলিট করে দেই। আমরা ওই যে আমাদের যে ইয়াটা আছে, পিএইচপির যে ইয়াটা আছে ওইটা আপলোড করে ট্রাই করি। এখান থেকে ডিলিট করব, স্কিপ দ্য ট্রেস, একবারে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম আমি। আর ওইটা করার আগে আমি যদি আমার জেমটা একটু ওপেন করি, জেম কন্ট্রোল প্যানেল, আচ্ছা স্টার্ট হয়ে গেছে। আমরা কোথায় ওটা কাজটা করেছিলাম, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ইনসার্ট এটার মধ্যে। আর আমার ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছিলাম, রেজু 1234, 4টা 2, আচ্ছা 1 2 3 4, 4টা 2 দিয়ে যদি আমি লগ ইন করি। আচ্ছা, তো তখন ক্লাসের মধ্যে আমাকে নাজিব আহমেদ বলেছিলেন যে যদি কোনো কারণে আমি পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে আমি কি করতে পারি, নতুন করে কিভাবে পাসওয়ার্ড দিব। তো ওটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে লোকাল হোস্ট আর পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে যাবেন, আর এটা লগ আউট করে দিচ্ছে। যাওয়ার পর আমাদের যে ইয়াটা ছিল এটা ছিল ইনসার্ট, ইনসার্ট থেকে আমি ইউজার্সের ভিতরে যাব। তো এটা তো আমার ইনক্লুড করে দেওয়া আছে। আমি যখন ইডিটে ক্লিক করব, ইডিটে ক্লিক করে এখানে দেখেন আমি নতুন একটা পাসওয়ার্ড দিতেছি যে 1 2 3 4, আর এখান থেকে আমি টাইপটা চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে MD5 করে দেব, MD5।
করে দেওয়ার পর এখন আমার পাসওয়ার্ড হইল কি 1234। আমি যদি গোতে ক্লিক করি, দেখেন আবার ইনক্রিপ্ট হয়ে গেছে। এখন এটা যদি রিলোড করি, আমি রিলোড করার পর এখানে দিয়ে দিচ্ছি রেজু, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4টা 2, 1টা 2টা 3টা 4টা। যদিও দেখা যাচ্ছে না, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি এখানে করার পর এখান থেকে আমি টাইপ দিয়ে দিচ্ছি হচ্ছে টেক্সট। এই যে 4টা 2 দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পর লগ ইনে ক্লিক করতেছি, সে বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ। আর আমি যদি এটা দিতাম রেজু, আর এখানে 1234 দেওয়ার পর লগ ইনে ক্লিক করতাম, তখন কিন্তু আমার লগ ইন হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, তো এখন যারা মাহমুদ ভাই আপনি করেছিলেন যে ইমেজ আপলোডের ক্ষেত্রে, জি জি বলেন, জি বলেন। অন্য কিছু দিলে এখানেও ওই যে ইয়া দিতে হবে, যখন ওই যে কন্ডিশনটা দিবেন মানে শাওয়ান এগুলা, এখানেও ওই ফাংশনটা দিয়ে দিতে হবে তখন। এখানেও শাওয়ান দিয়েছিলেন? আচ্ছা, আমি ওটা কোনো সময় দেখাই দেবো না। আচ্ছা, এখন যে আমি যদি এখানে সরি কোনো কিছু আপলোড করতে চাই, দেখেন আমি এরকম কিছু একটা করতে চাচ্ছি যে আমার ইমেজের সাইজ যদি 1 এমবির চেয়ে বেশি হয়, তাহলে ওইটা আর আপলোড হবে না। এই ইমেজগুলোর সাইজ যদিও অনেক ছোট, এটা আমি আপনাদের করতে বলেছিলাম। দেখেন আমি যদি এটাতে প্রপার্টিজ করি, এখান থেকে প্রপার্টিজ করি, এটা ইমেজের সাইজ হচ্ছে কত 101 কেবি, আর এখানে বড় ইমেজ আছে কি 1 এমবি এর চেয়ে বেশি, সেটা হচ্ছে এই যে এখানে একটা ইমেজ আছে, এটার সাইজ অনেক বেশি, এটা হচ্ছে 2.75। তো আমি এরকম কিছু একটা করতে চাচ্ছি যে কেউ যদি 1 এমবি এর চেয়ে বেশি বড় ইমেজ আপলোড করতে চায়, তো সেক্ষেত্রে একটা মানে এরর মেসেজ দেখাবে যে আপনার প্লিজ ইউজ ইমেজ সাইজ লেস দেন 1 এমবি বা এরকম কিছু একটা। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে সেটা হচ্ছে htdocs, তারপর ইনসার্ট, এটাই ছিল আমাদের প্রজেক্ট ফোল্ডার, তাই না? এখান থেকে আমি আপাতত এটা ডিলিট করে দেই, এগুলোকে সবগুলোকে আমি ওপেন করি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। এতগুলো ছিল, আমি আরেকবার ওপেন করে ট্রাই করি, সেটা হচ্ছে এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, এতগুলোই ছিল। তো এটা হচ্ছে আমার টেবিল, টেবিলের কোনো প্রয়োজন নেই, ওপিটা আপাতত বাদ। এই যে ইন্ডেক্স ডট পিএইচপি তে ওই কাজটা আমি করব, সেটা হচ্ছে কই, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা, ইমেজের সাইজটা আমরা কিভাবে দেখতে পারি মনে আছে আপনাদের? আমি যখন ওই যে ইমেজটা ধরি ফাইলসের মাধ্যমে, এখানে কিন্তু ইমেজের সাইজটাও দেখা যায়। তো আমি যদি ভারডাম্প করি এখানে, মনে আছে? অর্থাৎ আমি যদি এখানে দেখেন এই যে ইমেজটা ধরলাম কোথায়, এই যে ইমেজ এটার ভিতরে, তাই না? আমি যদি এটাকে ভারডাম্প করি, কি আমার কথা শোনা যায়? হ্যাঁ, বাইটেই দেখাচ্ছিল, কিন্তু কিভাবে? আমি যদি এটাকে ইয়া করি, এই যে ভারডাম্প, ভারডাম্পের ভিতরে এই যে ইমেজটাকে রাখি, অর্থাৎ এটা কিন্তু প্রথমেই এই যে প্রথমেই যেটা আমি $_ ফাইলসের মাধ্যমে ধরেছিলাম, এখানে দিলাম, আর ইকো দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে প্রি ট্যাগটাকে শেষ করে দিলাম, সেভ। এখন আমি যদি ইন্ডেক্স পেজটাতে রিলোড করি, ঠিক আছে, রিলোড করার পর যে কোনো একটা নেম দিলাম, ধরেন যে শাকিলা, শাকিলা@gmail.com, এখানে একটা সাবজেক্ট দিচ্ছি, আর ইমেজ আপলোড করতেছি এখানে যে কোনো একটা ইমেজ, ধরেন যে এটাই দিলাম, দেওয়ার পর ফিমেল দিলাম, আর্মি পুলিশ দিলাম, এবং মেসেজের মধ্যে মেসেজ টাইপ করে দিলাম, সাবমিটে ক্লিক করতেছি।
এখন কিন্তু ইনসার্ট হবে না, কারণ যে আমি কি ইনসার্ট হওয়ার জন্য যেই কোডটা ছিল নিচে এগুলা কি কমেন্ট করে রেখে দিয়েছি। আর এখানে আমার কি দেখাচ্ছে, এই যে এটা বাইট, 1000 বাইটে 1 KB। আমি যদি দেখি যে আমার এই ইমেজটার সাইজ কত, স্ক্রিনশট টু পিএনজি, এখান থেকে আর কই এটা, ওইটা না, আমার ছিল হচ্ছে কোনটা, এই যে স্ক্রিনশট টু, এটা। হ্যাঁ, হ্যাঁ, এটাকে যদি আমি প্রপার্টিজ করি, অর্থাৎ প্রায় 50 কেবির মতো ছিল। এই কারণে আমার কি সাইজটা এখানে দেখাচ্ছে 50,000, এটা বাইট। এই যে সাইজ যে ইয়াটা আছে এখানে কিটা আছে, এটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখন আমরা মানে সাইজটা কিভাবে পাবো, সেটা হচ্ছে এখানে যদি আমি লিখে দিই এভাবে সাইজ, যে $সাইন সাইজ ইকুয়াল, কি লিখতে হবে, ইমেজ, ইমেজের ভিতরে আমি যদি এখানে সাইজটা দিয়ে দেই, তাহলে তো আমি সাইজ পেয়ে যাব, তাই না? কি পাবো কি না? আমি যদি ইকো করি, এই যে $সাইন সাইজ আর একটা ডট দিয়ে এখানে বলে দিচ্ছি যে বাইট, কারণ যে বাইট তো আর দেখাবে না। সেভ, সেভ দেওয়ার পর এখন যদি আমি আবার রিসেন্ড করি এটাকে, তাহলে আমি যে ইমেজটা ইয়া করেছি, এই যে আমার বাইটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এত বাইট। বোঝা গেছে? তো আমার 1 MB তাহলে কত বাইট হবে, এটা যদি আমি দেখতে চাই যে 1 MB টু বাইট লিখে যদি আমি গুগলের মধ্যে সার্চ করি, এই যে 1 MB থেকে এত বাইট, এটা কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত, অর্থাৎ 10 লক্ষ বাইটে 1 মেগাবাইট। তো এটাকে আমরা কপি করতে পারি। কপি করে কন্ডিশনটা কিভাবে লিখবো, ইফ কাউন্ট ইকুয়াল এটা, ঠিক আছে। এখানে আমরা ইয়া করব যে যদি ইমেল একটা বেশি হয়, তাহলে আমার এই ইয়াটা দেখাবে। আবার আবার কি দিব, এলসিফ দেই, যে এলসিফ আবার যদি কি হয়, যে এই যে সাইজ যে ভেরিয়েবলটা নিয়েছি আমি, এটাকে কপি করব, এটা যদি এই বাইটের চেয়ে বেশি হয়, এই যে এটার চেয়ে, কপি করে পেস্ট করে দিলাম, তাহলে আমার কি হবে, আবার আরেকটা ইরর, যে ইরর সাইজ দিয়ে দিলাম, ইরর সাইজ, যে প্লিজ ইউজ ইমেজ সাইজ লেস দেন 1 MB, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে যদি এই উপরের ইররটা না হয়, এটাও ইরর না হয় এবং এটাও না হয়, তাহলে আমার কি হবে, এই ডাটা ইনসার্ট হয়ে যাবে। বুঝা গেছে? এখন আমরা এটা কোথাও দেখাই যে ইরর সাইজটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, যদি ইরর সাইজ হয় তাহলে এখানে ইকো হবে। আর এটাকে আমরা একটা ইয়ার ভিতরে নিয়ে নিই, এই যে ডিভের ভিতরে নেই, ওয়ার্নিং এর ভিতরে কপি করলাম, পেস্ট করে দিলাম। কই কি করি আমি, এখান থেকে কপি করছি, কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখি যে আমার কাজ করে কিনা, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, কোনো কিছু নেই। ধরেন যে নতুন একটা ইমেজ, ধরেন একটা দিলাম @gmail.com দিলাম, সাবজেক্ট দিলাম একটা ইমেজ। এখানে কিন্তু এই যে এই ইমেজটার সাইজ ছোট, 1 MB চেয়ে কম। আমরা আগে দেখবো যে এটা আপলোড হয় কিনা। মেল দিলাম, এখানে এটা দিয়ে দিচ্ছি, মেসেজ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি অল ডাটার ভিতরে যাই যে কাজ করে কিনা, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু এই যে 45 নাম্বার কাজ করতেছে। এবার আমরা ওই বড় ইমেজটা অ্যাড করার ট্রাই করব। তো এখান থেকে বড় ইমেজ @gmail.com দিলাম, একটা বড় ইমেজ নামে সাবজেক্ট দিলাম। আর আমার যে ইমেজটার সাইজ বড় ছিল সেটা হচ্ছে এটা, অর্থাৎ আমি যদি এখান থেকে প্রপার্টিজ করে দেখি, দেখেন এটার সাইজ 2.75 MB, এটা আমার আপলোড হওয়ার কথা না। দেখি যে হয় কিনা, মেল দিলাম, ওয়েট দিলাম, ট্রাইং দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে কি
প্লিজ ইউজ ইমেজ সাইজ লেস দেন 1 MB। বুঝতে পেরেছেন কিভাবে করলাম আমি? আচ্ছা, এখন এটা গেল। এখন এটা আমি কি করব, আমার যেই এখানে যে ইয়াটা আছে এখানে আপলোড করব। তো এখানে আমার আপলোড করার জন্য কি কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে এটাকে আগে এমটি করে দিই আমি। এই যে ফাইলগুলো আছে এই ফাইলটা আমাদের জিপ করতে হবে, জিপ করে এটা ওই যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে রাখতে হবে, তাই না? আমি এটাকে জিপ করি, এই যে রাইট বাটন ক্লিক করে জিপ করলাম। ওকে, বুঝি নাই। আর থাকুক, সমস্যা নাই, আমাদের ওখানে অনেক জায়গা আছে। আর পরে ডিলিট করে দেবো এটা। আচ্ছা, এখান থেকে আমি এটাকে কপি করে আমি ডেস্কটপের মধ্যে রাখতেছি, যে এখান থেকে আমি কি করব, আপলোড করব। এটা না, সেটা হচ্ছে আমার নিউ ফোল্ডার টু কই, এখানে। এটাও ডিলিট করে দিই, এটা আমার কোনো প্রয়োজন নেই আর। এখানে পেস্ট করে দিলাম। তো এই যে ফাইলটা, এটা কি করতে হবে, আমার এইচটিএমএল এর মতনই প্রথমে আপলোড করতে হবে। সো আমরা এটা আপলোড করি, এখান থেকে আপলোড করব। এই যে অর্থাৎ ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমি পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাব, যাওয়ার পর এই যে আপলোড করার পর এই ফাইলটা অর্থাৎ ইনসার্ট যেটা আছে এটাকে আমি ডাবল ক্লিক করে আপলোড হইতেছে। এই যে 100% হয়ে গেছে, 1.46 MB টোটাল। করার পর আমি যদি গো ব্যাকে যাই, তারপর কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নেব, ক্লোজ। সো এখানে আমার ফাইল চলে এসেছে। এখন আমি যদি এখানে রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, তো আমার ক্রুড সিস্টেমটাও চলে এসেছে। আর এটা কিন্তু দেখেন আমার দা মেন সোসাইটি .com থেকে পাইতেছে, এটা লোকাল হোস্ট প্লেস এখান থেকে না। আর আমি যদি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিই, যে রেজু কি দিয়েছিলাম 1234, পাবে? আমাদের ডেটাবেস দেওয়া হয় নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমার যদি এখানে ডেটাবেসটা না পাই তাহলে তো কোনো কিছু মানে ইরর মেসেজও দেখাচ্ছে না বা কোনো ইররও দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, আচ্ছা আমরা তাহলে ওই কন্ডিশনটা দিয়ে দিই। এখানে এই যে ডেটাবেস যেটা আছে এখানে, যে আমরা এভাবে লিখবো যে ইফ মানে এটা যদি না পাই কোন, তাহলে আমাদের ইকো হবে ডেটাবেস নট কানেক্টেড। আর এলসের সরি সেভ দিয়ে দিয়েছি আমি। এখানে এলসের ভিতরে যদি কানেক্টেড হয়, যখন আমরা ডেটাবেস বানাবো তাহলে কি হবে, ডেটাবেস কানেক্টেড, তারপর সেভ চেঞ্জ দিয়ে দিলাম আমি। দেওয়ার পর এখন যদি আমি এখানে রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতেছি, যে ডেটাবেস নট কানেক্টেড। ডেটাবেস কানেক্টেড হবে কিভাবে, আমাদের কি এই ডেটাবেস লোকাল সার্ভার থেকে পাবে? না, লোকাল সার্ভার থেকে পাবে না। আমাদের এটা কি করতে হবে, আমাদের এই যে লাইভ সার্ভারের মধ্যে একটা ডেটাবেস বানাইতে হবে, ওই ডেটাবেসের সাথে কি আমাদের এই রিলেশনটা করে দিতে হবে। তো আমরা এখানে তাহলে ডেটাবেস বানাবো কিভাবে, দেখেন আমি যখন লগ ইন করি, লগ ইনে যাওয়ার পর এই যে এখানে আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে ক্লিক করি, আমার লোকাল সার্ভারে যেরকম পিএইচপি মাই অ্যাডমিনটা ছিল এখানেও কি সেম একই, মানে একবারে একই, শুধুমাত্র আমাদের এখানে একটা অপশন নেই। আমরা ওখানে সরাসরি ডেটাবেস বানাইতে পারতেছিলাম, যে এখানে ডেটাবেসে ক্লিক করলে বা এখানে নিউর একটা অপশন ছিল, ওটাতে ক্লিক করলে সরাসরি ডেটাবেস বানাইতে পারতেছিলাম। কিন্তু এখানে ডেটাবেসটা একটু অন্যরকম ভাবে বানাইতে হবে, বাট এটা কি এখানে এসেই স্টোর হবে। তো অন্যরকম ভাবে আমরা কিভাবে বানাবো, সেটা হচ্ছে এটার পাশেই দেখেন মাইস্কুয়েল ডেটাবেসেস নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করব। করার পর এইখানে একটা নেম দিতে হবে, যে কোনো নেম ডেটাবেসের। ধরেন যে আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি ইনসার্ট, যে কোনো নেম হইতে পারে। আর এটার পূর্বে কি এই প্রিফিক্সটা বসে যাবে,
তো আমি ক্রিয়েট ডেটাবেজের মধ্যে ক্লিক করলাম ইনসার্ট দিয়ে ক্রিয়েট ডেটাবেজ। এটা আমার ডেটাবেজ হয়ে গেল। তো এটা আমাদের কি কপি করে কোথাও রেখে দিতে হবে। এই নেমটা আমার লাগবে। কখন লাগবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপাতত এখানে আমি দিয়ে দিচ্ছি যে ইউজার নেম সরি ডেটাবেজ ডিবি নেম ইকুয়াল এটা। আর আর কি দিতে হবে, আমি গো ব্যাক করলাম, ডেটাবেজ দিলাম। আমরা যখন ডিফল্টভাবে একটা কাজ করতেছিলাম এখানে কি কি দিয়েছিলাম, লোকাল হোস্ট তো সব জায়গাতেই থাকবে আমার। আর এখানে দিতে হবে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড একটা ডেটাবেজ নেম। তো আমাদের এখানে একটা ইউজারও ক্রিয়েট করতে হবে, এরপর ওটার কি পাসওয়ার্ডও দিতে হবে। তো এখানে আমরা ইউজার নেমটা কোথায় দিব, এই যে এখানে দেওয়া আছে যে অ্যাড ইউজার, এটা এই পেজের মধ্যেই। কিন্তু প্রথমে আমরা এখান থেকে ডাটাবেসটা ক্রিয়েট করব। এর নিচের দিকে আমি যদি যাই এই এখানে হচ্ছে ইউজার। সো আমি একটা ইউজার দেই এখানে, বুঝি নাই, আমি এখানে দিয়ে দিলাম যে ইনসার্ট ইউজার, যে কোনো নামের ইউজার নেম হইতে পারে। আর এখানে আমাকে কি পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি দেই এরকম কিছু, এখানে কি স্ট্রং করতে হবে পাসওয়ার্ডটাকে, এই যে ভেরি স্ট্রং। তো এই পাসওয়ার্ড দিলে তো আমি দেখতেই পাচ্ছি না যে আমি কি পাসওয়ার্ড দিলাম। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে ডিবি পাসওয়ার্ড হচ্ছে এটা ইকুয়াল যে কোনো হইতে পারে, যে দা @123 এরকম কিছু একটা দিলাম। এই ক্যারেক্টারগুলো দিলে মানে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তো এটা দিলাম, এটা আমি কপি করে এই জায়গাতে দিয়ে দিব। তো সে বলতেছে যে পাসওয়ার্ড ভেরি স্ট্রং, আবার এখানে দিতে বলতেছে, মানে পাসওয়ার্ড এগেইন আমি আবার কপি করে এখানেও পেস্ট করে দিয়েছি, এখানেও পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর আমি যদি ক্রিয়েট ইউজারের মধ্যে ক্লিক করি, সো এটা হচ্ছে আমার কি ইউজার নেম, এই যে ইউজার নেম, এটাকে কপি করব, কপি করে এখানে রেখে দিব যে ডিবি ইউজার নেম ইকুয়াল এটা, বা ইউনেম দিতে পারি। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার ডেটাবেজ নেম, এটা হচ্ছে আমার কি ইউজার নেম, আর এটা হচ্ছে ওই ইউজার নেমের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। সো এটা দিলাম, দেওয়ার পর এখন আমাদের কি আবার গো ব্যাক করতে হবে। গো ব্যাক করার পর আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ করলে আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে আমি যে ইউজারটা দিলাম ইউজার এবং ডেটাবেজের মধ্যে কানেকশন করে দিতে হবে যে অ্যাড ইউজার টু ডেটাবেজ। সো এখানে আমার আগে আরেকটা ছিল, এখন যেটা আমি ইউজার বানাইলাম ওটা ইউজার নেম কি এই দাম এন্ড শো, এটা কি প্রিভিয়াসটা থাকবেই। এই যে ইনসার্ট ইউজার, এটা হচ্ছে ইউজার, আমার ইউজার নেমটা যেটা এখন ক্রিয়েট করলাম ওইটা। আর এখন কিছুক্ষণ আগে যে ডেটাবেসটা আমি বানিয়েছিলাম ওইটা, এই যে দাম এন্ড শো, তারপর হচ্ছে ইনসার্ট, এটা দেওয়ার পর আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমাদের এর ভিতরে কি কি করতে পারবো, আমরা সবগুলাই দিয়ে দিব যে অল প্রিভিলেজ দেওয়ার পর মেক চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো এটা গেল। তো আমার ডেটাবেসটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে এই যে পিএইচপি মাই অ্যাডমিন অর্থাৎ এটা থেকে এই যে সি প্যানেলের ভিতরে যাই, যাওয়ার পর পিএইচপি মাই অ্যাডমিনে আবার ক্লিক করি, তো দেখেন আমার কি হয়েছে, দ্য ম্যান শো ইনসার্ট একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমার কি এখানে টেবিলগুলো পাই নাই, যে টেবিলগুলা মানে এখনো যদিও আমরা ক্রিয়েট করি নাই। তো আমাদের কি যে আমাদের এই সিস্টেমের সাথে ওইটা মানে কানেক্টেড করতে হলে আমার এখানকার যে টেবিলটা ছিল এগুলাই তো ওখানে বানাইতে হবে, তাই না? তাহলে ওখানে কি আমরা আবার নতুন করে টেবিল বানাবো? না, আমরা যখন এই হ্যাঁ আমরা এই ইনসার্টটা এটা কি করব, এখান থেকে এই ডেটাবেসটাকে এক্সপোর্ট করে দিব। এখানে এক্সপোর্ট করব, ওখানে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট আমরা কিভাবে করব, দেখেন এটা কিন্তু আমার লোকাল সার্ভারে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করবেন, সরি মানে যাবেন, যাওয়ার পর কি আপনার যে ডেটাবেসটা ইনসার্ট এটার মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এই ডেটাবেসটাকে। আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি গোতে ক্লিক করব। তো এখান থেকে এটা ডাউনলোড করতে বলবে। আর এখানে কিন্তু এই যে ফরম্যাট যেটা আছে এটা এসকিউএলই রাখবেন, আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি আবার গতি ক্লিক করলাম, করে ওকে করলাম, ডাউনলোড হয়ে গেছে আমার insert.sql। এটাকে আবার কি কাট করে আমি
ইয়ার মধ্যে রেখে দিতে পারি, সেটা হচ্ছে এখানেই পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন এই এসকিউএলটা আমার কোথায় লাগবে? এই এসকিউএলটা লাগবে হচ্ছে আমার এই যে যেটা লাইভ সার্ভারের মধ্যে পিএইচপি ইনসার্ট, এটার মধ্যে সরি দ্য মেন শো ইনসার্ট, এটার মধ্যে আমি ক্লিক করব। করার পর এখানে এক্সপোর্ট না, এখানে আমরা কি করব, এখানে আমরা ইম্পোর্ট করব। এই যে এক্সপোর্টের পাশে যেটা আছে ইম্পোর্ট, আমি ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে এসকিউএল ফরম্যাট দেওয়া আছে, আমি ব্রাউজের মধ্যে ক্লিক করব। করার পর এই যে ইনসার্ট ডট এসকিউএল, এটাকে ডাবল ক্লিক করব। করার পর এই যে গোতে ক্লিক করলাম আমি। তো সে এখানে বলতেছে যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। আমি যদি এখন দেখি যে এখানে আমার কি এই যে ডেটাস চলে এসেছে, ইউজার্স চলে এসেছে, কি এটা কিন্তু আমার লাইভ সার্ভারে দেখেন দ্য মেন সোসাইটি ডট কমে। এখন এটা করলাম, এটা করার পর আমাকে কি করতে হবে, এই যে এখানে কানেক্ট করতে হবে না? তো কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে দিতে হবে হোস্ট দিতে হবে, তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপর ডাটাবেস নেম। তো আমার কি হোস্ট সবসময় লোকাল হোস্টেই থাকবে, এটা লোকাল হোস্টেই থাকবে। আমার এখন ইউজার নেম কি হবে বলেন তো, এটা কি রুট হবে? না, এটা আমাদের রুট হবে না। এখন আমরা এই যে ইউজারটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম, আমাদের এই ইউজারটা দিয়ে দিতে হবে। আমি কপি করলাম, কপি করে কি এখানে দিয়ে দিলাম। আর এই ইউজার নেমের জন্য আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম, এটা। তো এটাকে আমার কপি করতে হবে, কপি করার পর কি এখানে দিয়ে দিব, আমি পেস্ট করে দিলাম। আর এটা কি কোটেশনের ভিতরে দিব? আচ্ছা, এরপর আমার যে ডাটাবেস নেমটা আছে, আমি ডাটাবেস নেমটাও দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দ্য ম্যান শো ইনসার্ট। কপি করে দিলাম, কপি করে কি এখানে দিয়ে দিব পেস্ট, দিয়ে সেভ চেঞ্জ করলাম। করার পর এখন যদি আমি এখানে রিলোড করি, রিলোড করলাম, করার পর কন্ট্রোল শিফট আর দেই, তো আমার এখানে কি দেখাচ্ছে, ডেটাবেস কানেক্টেড দেখাচ্ছে না? আর আমার কোনো কারণে যদি একটা কোনো কিছু ভুল যাইতো, ধরেন যে এই পাসওয়ার্ডটা আমি শেষের একটা 3 দেই নাই কোনো কারণে, তো সেভ চেঞ্জে ক্লিক করলাম, করার পর আবার কন্ট্রোল শিফট আর দিচ্ছি, তখন আবার কি বলতেছে যে ডেটাবেস নট কানেক্টেড। তার মানে কি আমার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেস নেম কি হুবাহু 100-এ 100 ওইটাই হইতে হবে, যেটা আমি কি ক্রিয়েট করার সময় দিয়েছিলাম। তো আপাতত আমি এখানে যেটা ছিল ওইটাই দিলাম, সেভ চেঞ্জ। এখন আমি ইয়া করার ট্রাই করি, লগ ইন করার ট্রাই করি, সেটা হচ্ছে এখান থেকে যে ডাটাবেস কানেক্টেড এটার মেসেজটা দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি অ্যাজ থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমার ইউজার নেম দিয়েছিলাম আমি রেজু, আর পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে 1234। দেওয়ার পর আমি যদি লগ ইনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি অল ডাটার ভিতরে যাই, এই যে আমার সব ডেটা পেয়ে গেছে। আমি যদি ডিলিট করতে চাই, এই যে 44 নাম্বার যে আইডির ডেটাগুলো আছে, আমি এটাতে ডিলিট ক্লিক করতেছি, তাহলে কি আমার ডিলিট হয়ে গেছে, আমার দেখা যাচ্ছে যে ডাটা ডিলিট সাকসেসফুলি। এবং আমি যদি এখানে দেখি, সেটা হচ্ছে এখান থেকে কি ডেটাস, ডেটাস থেকে আমি ব্রাউজারের মধ্যে ক্লিক করি, এখানেও দেখেন যে 44 নাম্বারের ডেটা কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। আর আমরা যদি নতুন একটা ডাটা অ্যাড করতে চাই, ধরেন যে অ্যাড ডাটা করতেছি, এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন যে নাজিফাই দিলাম, এখানে nazifa@gmail.com দিলাম, আর নাজিফা সাবজেক্ট, এখানে একটা ইমেজ আপলোড করা ট্রাই করি, সেটা হচ্ছে ডেস্কটপ থেকে এটা দিলাম, দেওয়ার পর ফিমেল দিলাম, ওয়েব দিলাম, এখানে একটা মেসেজ দিলাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, এখানেও কিন্তু বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন। আমি যদি দেখি যে এই যে nazifa@gmail.com, এটা কিন্তু অলরেডি কি এটা দিয়ে ডাটা ইনসার্ট করে দেওয়া আছে, এই কারণে হইতেছে না। তো আমরা অন্য একটা দিয়ে চেষ্টা করি, ধরেন যে খান@gmail.com, এখানে একটা সাবজেক্ট দিচ্ছে, এবার একটা বড় ইমেজ আপলোড করা ট্রাই করি। তো ব্রাউজ করে ওই বড় ইমেজটা আমি আপলোড করা ট্রাই করি, এখান থেকে মেল দিয়ে দিলাম, এটা দিলাম, সাবমিটে ক্লিক করতেছে, তো সে ইয়া করতেছে, তখন আবার কি বলতেছে প্লিজ ইউজ ইমেজ সাইজ লেস দেন 1 MB। তার মানে এখানে আমার কি সব ঠিকঠাক ভাবেই কাজ করতেছে।
হ্যাঁ, আপনারাও ট্রাই করতে পারেন। এই যে themanSociety.com-এ গেলেই আমার এটা দেখতে পাবেন। কপি করে আমি মেসেজের মধ্যে দিয়ে দিই। জায়েদ খান, শোনা যায় আমার কথা? জায়েদ খান, শোনা যাচ্ছে না মনে হয়। যাই হোক, তো আমরা কি এই যে যে কোনো পিএইচপির সাইট আমরা এভাবে ইয়া করে দিব, সেটা শুধু আপলোড করব। আপলোড করার পর আমাদের ডেটাবেসটা ঠিকঠাকভাবে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিলে বাকি সব কি এভাবেই কাজ করবে। আর আমরা যদি একটা ওয়ার্ডপ্রেসের সাইট এখন আপলোড করতে চাই, করতে পারবো? এটা আমি কেটে দিই। রোহিত ম্যাম, বুঝতে পেরেছেন আমি কি করলাম? আচ্ছা, তো আমাদের যেই এই যে ডাব্লিউপি প্রজেক্ট যেটা ছিল, আমি যদি এটা আপলোড করে ট্রাই করি, এটা করে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউ প্রজেক্টের মধ্যে আমি যাই। একইভাবে এখানেও কি করতে হবে, আমার ডেটাবেসটাকে এক্সপোর্ট করতে হবে। আগে ফোল্ডারটা ওই জায়গায় নিয়ে যাইতে হবে, যাওয়ার পর শুধুমাত্র ওই যে ডেটাবেস আর ইউজার নেমটা কি চেঞ্জ করে দিতে হবে। কি আছে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্টের মধ্যে কোনো কিছু? আচ্ছা, আসুক, একটু সময় লাগবে। আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা করেছিলাম, মনে আছে? এই যে অ্যাবাউট রিভার মধ্যে আমি যদি যাই, এরকম কিছু একটা করেছিলাম। তারপর কন্ট্যাক্ট আসের মধ্যে যদি যাই, এটা। তো আমি চাচ্ছি যে এটা যখন আমি অর্থাৎ আমার লাইভ সার্ভারে এটা কিভাবে নিয়ে যাব। তো এটা নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমি এই যে পাবলিক যে HTML যেটা আছে, আমি সবগুলো এটা ডিলিট করে দিই। সিলেক্ট অল থেকে আমার শুধুমাত্র এসেনশিয়াল যেটা ছিল ওইটা বাদে বাকি সব ডিলিট করে দিচ্ছি আমি। আর ডিলিট, এবং এটা ট্রেসও রাখার কোনো দরকার নাই। আমি স্কিপ করে একবার কনফার্ম করে দিলাম, সবকিছু চলে যাবে। আমি যদি এখন এখানে রিলোডও করি, আমার আর কিছু পাবে? কোনো কিছুই পাবে না। এই যে এসেনশিয়াল এটা আবার পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাব্লিউ প্রজেক্ট যে ফোল্ডারটা আছে, এটা সবগুলাই পুরোটাই আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে এই জিপ করে নেবেন। তো হ্যাঁ, এটা জিপ করতে দিয়েছি, এটা একটু সময় লাগবে। ওয়ার্ডপ্রেসের ফাইল তো অনেকগুলো ফাইল আছে। আর এটা আমি কেটে দিই। আর এটার যে ডেটাবেসটা ছিল, এই যে ডাব্লিউপি প্রজেক্ট, এটার মধ্যেই তো ছিল, তাই না? ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করেছিলাম আমাদের একটা ডেটাবেস বানাইতে হয়েছিল, মনে আছে? যে একটা ইয়া বানাইছিলাম, ওইটার ভিতরেই কিন্তু আমরা কাজটা করেছিলাম। আর আপাতত আমরা এখান থেকে যে ইয়াটা আছে নিউ ফোল্ডারের মধ্যে, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো কোনো প্রয়োজন নেই আমাদের। রাইট বাটন ক্লিক করে এমটি করে দিচ্ছি। সবকিছুই রাখা যাবে, কিন্তু আপনার মেমোরি তো ইয়া হয়ে যাবে, মানে ওটাও তো একটা সাইজ আছে। কত জিবি আপনি নিয়েছেন সি প্যানেল? 1 GB, 2 GB? আর বেশি রাখা যাবে, আপনি যত ইসের কিনবেন, 1 GB, 2 GB, 100 GB পর্যন্ত কিনতে পারেন। ঠিক আছে, তো আমাদের পার্সোনালের জন্য আমরা 1 GB, 2 GB এরকম ইয়া করলে হবে। আচ্ছা, তো এখানে আমার ইয়া হয়ে গেছে, আর এদিকে এটা কি জিপও হয়ে গেছে। তো আমরা কি করব, এই ফোল্ডারটাকে আপাতত ডেস্কটপের মধ্যে রাখি। আমি এখান থেকে কি করব, ওটাকে আপলোড করব। তো এখান থেকে এই যে ডাব্লিউপি প্রজেক্ট, এটাকে মুভ করে আমি এটার মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে আমি আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, একইভাবে যে আমার যেই ইয়াটা ছিল, অর্থাৎ আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারের মধ্যে যাই, ফাইল ম্যানেজারের মধ্যে যাব,
যাওয়ার পর কি পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাওয়ার পর এখান থেকে আপলোড করব। যে আপলোডে ক্লিক করেছি, করার পর ওই ফাইলগুলোকে কি করতে হবে, যেখানে আমরা রেখেছি নিউ ফোল্ডার 2, এখান থেকে এই যে WP প্রজেক্ট এটাকে আমি আপলোড করতে দিলাম। তো এটার সাইজ টোটাল হচ্ছে 25.58 MB। তো এটা একটু সময় লাগবে আপলোড হয়েছে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি আপলোড হবে। তো এটা এদিকে আপলোড হোক, আমরা এর মধ্যে আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমার যে এই যে WP প্রজেক্ট যে ইয়াটা ছিল ডেটাবেসটা, এটাকে আমরা এক্সপোর্ট করে নেই। তো আমরা এক্সপোর্ট কিভাবে করব, আমাদের লোকাল সার্ভারে localhost/php myadmin এর ভিতরে যাব, এবং আমি ওখানে যেই মানে ইয়াটা রেখেছিলাম যেই ডেটাবেসের ভিতরে, ওই ডেটাবেসটাকে আমরা এক্সপোর্ট করব। আমরা কিছুক্ষণ আগে ইনসার্ট ডেটাবেসটাকে এক্সপোর্ট করেছিলাম, ওখানে আমরা পিএইচপির কাজগুলো করেছিলাম, তাই না? আর এই যে ওয়ার্ডপ্রেসটার জন্য আমরা এটা করেছিলাম WP প্রজেক্ট। তো এটাকে আমরা এক্সপোর্ট করব, করার পর এসকিউএল আছে, এই যে গোতে ক্লিক করব, সেভ ফাইল, ওকে। এখানে কি এই যে এটাও সেভ হয়ে গেছে। তো এটাকে আমি কাট করে আপাতত এখানেই রেখে দিচ্ছি, যে এখান থেকে আমি এটাকে ইম্পোর্ট করব। আর আমি যদি এখানে দেখি সেটা হচ্ছে এখানে কি আপলোড শেষ হয়ে গেছে, হ্যাঁ এখানে 100% হয়ে গেছে। আর গো ব্যাক যাই, গো ব্যাকে যাওয়ার পর এটাকে কি এখানে এক্সট্রাক্ট করতে হবে না, আবার আমি রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আমি দ্য মেন সোসাইটিতে যাই, এখানে কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে ইরর এস্টাবলিশিং এ ডেটাবেস কানেকশন, মানে আমার ডেটাবেস কানেকশনটা হয় নাই। কারণ আমরা যখন লোকাল সার্ভারে করেছিলাম ওখানে ইউজার নেম দিয়েছিলাম কি রুট, পাসওয়ার্ড দিয়েছিলাম ব্ল্যাঙ্ক, আর কি করেছিলাম, আর ডেটাবেস নেমও ছিল অন্য আমার। তো এখন আমি নতুন করে একটা ডেটাবেস বানাচ্ছি না, আমি এখানেই ইম্পোর্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার যে এই যে দামেন সোসাইটি ইনসার্ট যেটা ছিল, এই টেবিলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে এখানে ইম্পোর্ট করে দেব। আপনারা তো নতুন করে বানাইতেই পারবেন, নতুন করে বানাই আপলোড করবেন। তো এখান থেকে আমি ডিলিট করব কিভাবে, এই যে এখান থেকে আমি ড্রপ করে নিতে পারি, ড্রপ করে দিলাম, ড্রপ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি যদি দামেন সোসাইটি ইনসার্ট এটার মধ্যে যাই, দেখেন যে এখানে কোনো টেবিল নেই। তো টেবিল আমাদের ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, এই যে ইম্পোর্ট, অর্থাৎ পুরো ডেটাবেসটাকে আমি ইম্পোর্ট করব, টেবিল শুধু না। এখান থেকে এই যে wp project ডট এসকিউএল এটাতে ওপেন করে দেব, করার পর এই যে গো, এখানে ফরম্যাটটা অবশ্যই এসকিউএল রাখতে হবে, যেহেতু আমি এসকিউএলটাই এক্সপোর্ট করেছিলাম ডেটাবেস লোকাল সার্ভার থেকে। তো এখানে বলতেছে যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, আর এখানে কি সবগুলাই চলে এসেছে আমার, WP ইউজার মেটা এগুলা। তো এখন আমি তাহলে ডেটাবেস কানেকশনটা কিভাবে দিব, ওইটার জন্য আমি নিজেই একটা বানিয়েছিলাম যে ডেটাবেস ডট পিএসপি। এটাতে কোথায় দিতে হবে মাহমুদ ভাইয়া? কি আমার কথা শোনা যায়, বাকিটা শুনতে পান? হ্যাঁ, এখানে ডেটাবেস ইয়াটা দেওয়ার জন্য আপনারা যেটা যাবেন সেটা হচ্ছে, দেখেন আমি যদি লোকাল সার্ভারের মধ্যে যাই, আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম ডেটাবেসের জন্য, এটা আমরা পাবো কোথায়, এই যে htdocs থেকে এই যে WP প্রজেক্টের মধ্যে গিয়েই wp-config.php নামে একটা ফাইল আছে, wp-config.php। এটাতে যদি আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, একটু নিচে গেলে আমরা দেখতে পাবো আমরা ডেটাবেস নেম দিয়েছিলাম কি WP প্রজেক্ট, এখানে WP প্রজেক্ট পেয়েছে। আমি ইউজার নেম দিয়েছিলাম রুট, এখানে রুট পেয়েছে। পাসওয়ার্ড ছিল ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক পেয়েছে। এবং হোস্ট নেম কি ছিল, লোকাল হোস্ট। এই হোস্ট নেম সবসময় লোকাল হোস্টেই থাকে। তো এখানেও আমরা তখন কি করব, এই যেটা লাইভ সার্ভারে আছে এই যে WP config, এটাতে আমরা এডিট করব। এডিট করার পর এখানে এখনো কি আছে যে যে ইয়াটা আছে WP প্রজেক্ট, আমাদের ডেটাবেজের এখন নেম কি, এই যে ডেটাবেজ, আমরা কিন্তু ডেটাবেসটা বানিয়েছিলাম তখন, এটার নেম ছিল হচ্ছে এই যে এটা দামেন শো আন্ডারস্কোর ইনসার্ট। তো আমাদের এখন এই ডেটাবেস নেমটা ওখানে দিয়ে দিতে হবে wp-config.php এর মধ্যে। তো এটা দিয়ে দিলাম। আমার ইউজার নেম ছিল হচ্ছে এটা, কপি করে এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি, এবং পাসওয়ার্ড হচ্ছে
এই যে এটা কপি করে দিলাম, কপি করার পর এইখানে দিয়ে দিব, আর হোস্ট আমার লোকাল হোস্টেই থাকবে। এরপর আমি যদি সেভ চেঞ্জ করি, সাকসেস হয়ে গেছে সেভ চেঞ্জ। এখন যদি এটাতে রিলোড করি themanSociety.com, এখন কিন্তু দেখেন যে আমার কি ওয়ার্ডপ্রেস ইয়াটা পেয়ে গেছে, বাট একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি অন্য একটা পেজে যাইতে চাই, এখানে আইকনটা পাইতেছে না, যে অ্যাবাউট ইভার মধ্যে গেছে। আমি যদি ব্লগের মধ্যে যাই, ও এটা পাই নাই। দেখেন এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, themanSociety.com এর মধ্যে যখন আমি যাই, এটা কিন্তু themanSociety.com, ঠিক আছে। আর আমি যদি অ্যাবাউট ইভার মধ্যে যাই, তখন লিঙ্কটা কি হচ্ছে এখানে, মানে আমার এটা লোকাল সার্ভার থেকে লোকাল সার্ভারে চলে আসতেছে, লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট। এখানে আমার থাকার কথা ছিল এরকম যে themanSociety.com স্ল্যাশ অ্যাবাউট, এরকম কিছু একটা থাকবে, কিন্তু এটা কি লোকাল সার্ভারে চলে যাচ্ছে। অর্থাৎ আমি যদি আমার জ্যামটাকে অফ করে দেই তাহলে বুঝতে পারবো। আমার জ্যামটা অফ করে দেই, এখান থেকে স্টপ করে দিয়েছি, ঠিক আছে। করার পর এখন যদি আমি এই যে হোম যেটা আছে এটাকে রিলোড করি, রিলোড করার পর আমি অ্যাবাউট ইভাকে ক্লিক করতেছি, তখন কি বলতেছে যে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, এটা না, আমাদের আসবে হচ্ছে আমাদের লিঙ্কটা যে themanSociety.com, তারপর এটা। তাহলে ওটা আমরা চেঞ্জ করব কিভাবে? এটা চেঞ্জ করতে হবে হচ্ছে আমাদের এই যে ইয়া থেকে পিএইচপি মাই অ্যাডমিন থেকে, আমার যে ইয়াটা ছিল এখান থেকে আমি যাব হচ্ছে ডাব্লিউপি, এই যে আমার ডেটাবেসটা আছে না, theman শো আন্ডারস্কোর ইনসার্ট, এটাতে এই যে প্লাসটাতে ক্লিক করার পর আমি যাব হচ্ছে ডাব্লিউপি অপশনের মধ্যে, এই যে ডাব্লিউপি অপশনস, অপশনের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে অপশন ভ্যালু যেটা আছে এখানে লিঙ্ক কি দেওয়া আছে, লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, কিন্তু এখানে আমাদের এটা হবে না, আমাদের হবে কোনটা, এই যে এটা। আমি এটাকে কপি করে এটাকে এডিট করব, এই যে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে দিয়ে দিব এটা, দিয়ে যদি ইন্টার করি তো এখন এটা হয়ে যাবে। আবার নিচেরটাকে ডাবল ক্লিক করে এই যে এটা, এই দুইটা চেঞ্জ করলে হবে, আর নিচে চেঞ্জ করতে হবে না, যে themanSociety.com এটাই হবে মেইন সাইট ইউআরএল এবং হোম এটাই। এখন আমি যদি রিলোড করি, আর রিলোড করার পর অ্যাবাউট ইভাতে ক্লিক করি, অ্যাবাউট ইভা, সে আবার কি বলতেছে যে নট ফাউন্ড। আচ্ছা আমরা ইয়াতে যাই, এটা নট ফাউন্ড পাওয়ার আগে যে ডাব্লিউপি অ্যাডমিনে যাওয়ার ট্রাই করি, যে ডাব্লিউপি অ্যাডমিনে যাইতে পারি কিনা। হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিনে যাইতে পারতেছি। এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, তাই না। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড মনে আছে? ব্যাচের নাম ছিল আচ্ছা LEDP@1234 দিই, দেওয়ার পর যদি লগ ইন করি, না এটাই ছিল আপনার, ওইটা না, অ্যাডমিন LEDP@1234। আচ্ছা এখানেও যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কি হবে? আমি লগ আউট করলাম, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, ধরেন যে এখানে ব্যাচ 562 দিলাম, এরকম কিছু একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন করতেছি, সে বলতেছে যে আননোন ইউজার নেম, চেক এগেইন অর ট্রাই ইয়োর ইমেল অ্যাড্রেস। তো আমাদের এটাও চেঞ্জ করা যাবে। এটা চেঞ্জ করব কোথায়? এখান থেকে আমি যদি ইউজার্সের ভিতরে যাই, এই যে ডাব্লিউপি ইউজার্স, ইউজার্সের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে ইউজার লগইন যেটা আছে, আমার কি আছে, অ্যাডমিন আছে ইউজার নেমটা, আমি এটাকে এডিট করব। এডিট করার পর আমার পাসওয়ার্ড কোনটা, এই যে ইউজার পাসওয়ার্ড, এটা এটা চেঞ্জ করে দিয়ে আমি অ্যাডমিন এখানে দিয়ে দিচ্ছি যে 1234। কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, আমরা যেমন টাইপটা চেঞ্জ করে দিয়েছিলাম না, এখানেও দিয়ে দিতে হবে এই যে MD5 দেওয়ার পর আমার এখন কিন্তু পাসওয়ার্ড হইলো 1234, আর ইউজার নেম কি, অ্যাডমিন। দিয়ে আমি যদি গতি ক্লিক করি আর এখানে ইয়া করি, এটাকে রিলোড করি, Ctrl+Shift+R দেই, এখানে দিয়ে দিলাম অ্যাডমিন, সরি এখানে অ্যাডমিন, আর এখানে 1234 দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করতেছি, আর কই চলে গেল, themanSociety WP অ্যাডমিন, অ্যাডমিন 1234 দিয়ে যদি ইন্টার করি, এখানে কি বলতেছে পাসওয়ার্ড কনফার্মেশন,
আচ্ছা, পাসওয়ার্ডটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে। এখান থেকে এডিট করি, দ্য মেন সোসাইটি থেকে কোথায়, এই যে এখানে ধরেন যে reju@1234 দিয়ে দিলাম। এখান থেকে এটাকে আমি MD5 করে দিই, সেটা হচ্ছে এখান থেকে। করার পর আমি গতি ক্লিক করলাম, ঠিক আছে। গতি ক্লিক করার পর আবার যদি এখানে যাই দ্য মেন সোসাইটি ডট কম WP অ্যাডমিন, কন্ট্রোল শিফট আর দিই, এটাতে কেমন ক্যাচ ধরে নিচ্ছে। এখানে দিলাম অ্যাডমিন, আর এখানে দিচ্ছি রেজু অ্যাট দ্য রেট। তাহলে আমি যদি পাসওয়ার্ডটা দেখি যে কি দিলাম, হ্যাঁ এটা দেওয়ার পর লগ ইন করতেছি। হ্যাঁ আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। ওটা ওই যে উইক পাসওয়ার্ড ছিল, এই কারণে হয়তো প্রবলেম করতেছিল। আচ্ছা, এখন আমার এখান থেকে আমি যদি ভিউ সাইট করি, ভিজিট সাইট, এটা কিন্তু ইয়া থেকে পাচ্ছে যে themanSociety.com। আপনারা যদি এই লিঙ্কে যান, আপনারাও আমার এই প্রজেক্টটা দেখতে পাবেন সরাসরি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি কি করব, এখান থেকে যে আমার অ্যাবাউট ইভাতে ক্লিক করলে এটা নোট ফাউন্ড বলতেছে। আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এই যে সেটিং থেকে পারমালিঙ্কস এর মধ্যে যাব, পারমালিঙ্ক। হ্যাঁ, পারমালিঙ্কসে যাওয়ার পর এখানে কি ছিল, এই যে কমন সেটিং, যে ডে এন্ড টাইম, আমরা এটা না দিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে পোস্ট নেম, যে themanSociety.com এই সিম্পল পোস্ট। এটা দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জেস করেছি, WP প্রজেক্টের মধ্যে ক্লিক করেছি। এবার আমি যদি অ্যাবাউট ইভার মধ্যে ক্লিক করি, দেখেন এবার কিন্তু আমার অ্যাবাউট ইভার মধ্যে চলে যাচ্ছে। আমি যদি ব্লগের মধ্যে ক্লিক করি, আমার ব্লগের মধ্যে চলে যাচ্ছে। আমি যদি সার্ভিসের মধ্যে ক্লিক করি, আমার সার্ভিস ব্ল্যাঙ্ক ছিল, এই কারণে সার্ভিস পাইতেছে না। আমি যদি কন্ট্যাক্ট আসের মধ্যে ক্লিক করি, তাহলে আমার কন্ট্যাক্ট আসে চলে যাচ্ছে। ইভেন আমি যদি এখানে ইউজার নেম এগুলা দেই, দিয়ে সেন্ড করি, এখন কিন্তু মেইল সেন্ড হয়ে যাবে। আর মেইল কিভাবে সেন্ড হবে, আরো এখানে ফিল্ড আমরা কিভাবে বাড়াইতে পারি, এটাও আমি দেখাবো যখন আমি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করবো, অর্থাৎ আগামী ক্লাসেই। তখন এই যে কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আমি আলোচনা করব।